আসসালামু আলাইকুম। এটেন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নাজমুল হাসান। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। দীর্ঘ ৭.৫ বছর পর মা ছেলের দেখা হিথ্রো বিমানবন্দরে আবেগঘন মুহূর্ত। লন্ডন ক্লিনিকে ভর্তি বেগম খালেদা জিয়া। জাতীয় নির্বাচনের পাশাপাশি স্থানীয় সরকার নির্বাচনেও প্রস্তুতি চলছে, জানালেন প্রধান উপদেষ্টা। গুরুত্বপূর্ণ সংস্কারে সহায়তার আশ্বাস ইউরোপীয় বিনিয়োগ ব্যাংকের। 15 জানুয়ারির মধ্যে সরকারের প্রতি জুলাই বিপ্লব ঘোষণাপত্র প্রকাশের আহ্বান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের। গণ অভ্যুত্থানে প্রেরণায় এগিয়ে যাবে বাংলাদেশ, মন্তব্য ব্রিটিশ এমপি রূপা হকের। শেখ হাসিনার দুর্নীতি সুনির্দিষ্ট প্রমাণ পেয়েছে দুদক, জানালেন সংস্থাটির মহাপরিচালক। ওয়াসার সাবেক এমডি তাকসিমের বিরুদ্ধে মামলা। এবং কেরানীগঞ্জে কারাগার প্রস্তুত না হওয়ায় বকশীবাজার মাদ্রাসা মাঠে আজ শুরু হচ্ছে বিডিআর বিদ্রোহ মামলার বিচার। ন্যায় বিচার ও চাকরিতে পূর্ণ বহালের দাবিতে রাজধানীতে বিক্ষোভ। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। উন্নত চিকিৎসার জন্য লন্ডনে পৌঁছেই হাসপাতালে ভর্তি হয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এর আগে ৭.৫ বছর পর মা ছেলের দেখা হওয়ায় বিমানবন্দরে তৈরি হয় আবেগঘন পরিবেশ। বুধবার বাংলাদেশ সময় দুপুর 2:55 তাকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স হিথ্রো বিমানবন্দরে অবতরণ করে। সেখানে তাকে স্বাগত জানান বড় ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, তার স্ত্রী জোবাইদা রহমান সহ স্থানীয় বিএনপির নেতাকর্মীরা। কামরুজ্জামান রাজীবের রিপোর্ট। এক অভূতপূর্ব মুহূর্ত জিয়া পরিবারের জন্য, এক ঐতিহাসিক দিন। দেশ থেকে ৮,০০০ কিলোমিটার দূরে লন্ডন হিথ্রো বিমানবন্দরে দীর্ঘ ৭ বছর পর মা ছেলের দেখা। এক মুহূর্ত অপেক্ষা করতে পারেননি, মাকে বুকে জড়িয়ে ধরে চমকে দেন তারেক। তৈরি হয় এক আনন্দময় আবেগ ঘন পরিবেশ। লন্ডন সময় সকাল 9:05 যুক্তরাজ্যে পৌঁছলে বিমানবন্দরে খালেদা জিয়াকে বরণ করেন বাংলাদেশের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত হযরত আলী খান। সেখানে লন্ডন বিএনপির নেতৃবৃন্দ খালেদা জিয়াকে অভ্যর্থনা জানান, ফুল দিয়ে তাকে স্বাগত জানান লন্ডন বিএনপির সভাপতি এম এ মালেক, সাধারণ সম্পাদক কয়সর এম আহমেদ। ভোর থেকে অপেক্ষায় থাকা নেতাকর্মীরা স্লোগানে স্বাগত জানান প্রিয় নেত্রীকে। এয়ারপোর্ট থেকে নিজে গাড়ি চালিয়ে মাকে নিয়ে রওনা হন তারেক রহমান। পাশে ছিলেন স্ত্রী জোবাইদা রহমান। বেগম জিয়াকে সরাসরি লন্ডন ক্লিনিকে নিয়ে যান তারেক রহমান। এ সময় লন্ডন বিএনপির নেতাকর্মীরা বিমানবন্দর থেকে তাদের সঙ্গী হন। চিকিৎসার জন্য সবশেষ 2017 সালের 16 জুলাই বেগম জিয়া লন্ডন গিয়েছিলেন। মঙ্গলবার রাত 11:15 ঢাকা থেকে দোহা হয়ে লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করেন সাবেক এই প্রধানমন্ত্রী। তার সফর সঙ্গী হিসেবে আছেন ব্যক্তিগত চিকিৎসক, নার্স, বিএনপি নেতা সহ পরিবারের সদস্যরা। কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা। দেশবাসীর প্রত্যাশা, সুস্থ হয়ে তারেক রহমানকে সাথে নিয়ে বেগম খালেদা জিয়া দ্রুত দেশে ফিরবেন, এমন মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক। জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভায় তিনি আওয়ামী লীগের সাথে বিএনপির তুলনা কায়েদে কঠোর সমালোচনা করেন। ফারুক বলেন, গণহত্যাকারী শেখ হাসিনা জনরোষ থেকে বাঁচতে দেশ ছেড়ে পালিয়েছে, আর বেগম খালেদা জিয়া দেশবাসীর দোয়া নিয়ে কাতারের আমিরের রাজকীয় বিমানে চিকিৎসার জন্য লন্ডন গেছেন। এদিকে রাজধানীর গ্যান্ডারিয়ায় জুলাই অভ্যুত্থানে শহীদ 10ম শ্রেণীর ছাত্র আনাসের পরিবারের সাথে সাক্ষাৎ করতে গিয়ে বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, বিশ্বের নামকরা গণমাধ্যমে শেখ পরিবারের মহা দুর্নীতির খবর বেরিয়ে আসছে, এখনো 80% শিক্ষার্থীর হাতে বই পৌঁছে দিতে না পারায় ক্ষোভ জানান রিজভী। 3 বারের প্রধানমন্ত্রী 1 কোটি টাকার জন্য শেখ হাসিনার নির্দেশে তার জীবন থেকে 5টি বছর বিনা চিকিৎসায় পার করে দিয়েছেন। দোয়া করেছি, আরো দোয়া করব। মা ছেলেকে নিয়ে বাংলাদেশে আসবে, কেউ ঠেকাতে পারবে না তার জনপ্রিয়তা। শেখ হাসিনা যে শিশু হত্যাকারী, কিশোর হত্যাকারী, সেই হত্যাকারীকে একটি গণতান্ত্রিক দেশ
কিভাবে তাকে আশ্রয় দিয়ে সেখানে তার ভিসার মেয়াদ বাড়ান, এইটা সারা দেশে বাংলাদেশের মানুষ এটাকে ইতিবাচক ভাবে নেয়নি। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিসার মেয়াদ বাড়িয়েছে ভারত। দেশটির গণমাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়, ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আওতায় তার ভিসার মেয়াদ বাড়ানো হয়েছে। এতে উল্লেখ করা হয়, ভারতে কাউকে রাজনৈতিক আশ্রয় দেওয়ার সুযোগ না থাকায় দিল্লির ফরেন রিজিওনাল রেজিস্ট্রেশন অফিসের মাধ্যমে আবেদন করিয়ে শেখ হাসিনার ভারতে থাকার কাগজের মেয়াদ বাড়ানো হয়েছে। ভারতে কোনো উদ্বাস্তু বা শরণার্থী আইন না থাকায় এর আওতায় শেখ হাসিনাকে ভারতে বসবাসের এই বৈধতা দেওয়া হয়েছে। তবে ঠিক কবে এবং কতদিনের জন্য তার ভিসা মেয়াদ বাড়ানো হয়েছে তা প্রতিবেদনে উল্লেখ করা হয়নি। জাতীয় নির্বাচনের পাশাপাশি স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতিও চলছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ইউরোপীয় বিনিয়োগ ব্যাংক আইইবির ভাইস প্রেসিডেন্ট নিকোলা বিয়ারের সাথে সাক্ষাতে জাতীয় ও স্থানীয় সরকার নির্বাচন আয়োজনে সরকারের পরিকল্পনার বিস্তারিত ব্যাখ্যা তুলে ধরেন ডক্টর ইউনূস। এ সময় অন্তর্বর্তী সরকারকে গুরুত্বপূর্ণ সংস্কার বাস্তবায়নে সহায়তার আশ্বাস দেয় ইউরোপীয় বিনিয়োগ ব্যাংক। বৈঠকে দুর্নীতি দমন, জ্বালানি সবুজ রূপান্তর, সুন্দরবন, ম্যানগ্রোভ এবং আশেপাশের অঞ্চল ও নদী ব্যবস্থার জন্য পরিকল্পনা প্রণয়নে আইইবির সহায়তা চান প্রধান উপদেষ্টা। একই সাথে দেশের পূর্বাঞ্চলে জনগণের উন্নয়নে চট্টগ্রাম বন্দরের সুবিধা বৃদ্ধি এবং উত্তরাঞ্চলে পানি ব্যবস্থাপনার বিষয়ে ইউরোপীয় বিনিয়োগ ব্যাংকের সহায়তা চান তিনি। 15 জানুয়ারির মধ্যে জুলাই ঘোষণাপত্র প্রকাশ করতে সরকারের প্রতি হুঁশিয়ারি দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ। জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের পক্ষে জনমত গঠনে রাজধানীর যাত্রাবাড়ি, কুমিল্লা ও নরসিংদীতে লিফলেট বিতরণ ও জনসংযোগের সময় একথা বলেন সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ, সাজিদ আলম এবং আরিফ সোহেল। নির্ধারিত সময়ের মধ্যে রাষ্ট্র এই ঘোষণাপত্র বাস্তবায়ন করবে বলেও প্রত্যাশা করেন তারা। এর আগে জুলাই শহীদদের রাষ্ট্রীয় স্বীকৃতি, সরকারি খরচের চিকিৎসা, আওয়ামী লীগ দোসরদের বিচার সহ 7 দফা দাবি নিয়ে 15 দিনের সময়সীমা বেঁধে দেয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। যে জটিলতার বিরুদ্ধে আমরা আন্দোলন করেছি, সে আমলাতান্ত্রিক জটিলতার দোহাই দিয়ে তাদের যেই সুবিধা, এই সুবিধা প্রাপ্তি থেকে তাদেরকে বিরত রাখা হয়েছে। আমরা চাই এই আমলাতান্ত্রিক জটিলতার দোহাই আর যেন এই 24 পরবর্তী বাংলাদেশে আর না দেওয়া হয়। প্রতিবাদ শুরু করতে হবে। আমরা প্রতিবাদ শুরু করেছি, মায়ের খেয়েছি, রক্ত দিয়েছি, জীবন দিয়েছি, সবাই ঐক্যবদ্ধভাবে নেমেছিলাম বলেই খুনি হাসিনা পালিয়েছে। জুলাই বিপ্লবের মধ্য দিয়ে যে ইতিবাচক পরিবর্তনের ধারা সূচিত হয়েছে তা বাংলাদেশকে উন্নতির পথে এগিয়ে নেবে বলে মন্তব্য করেছেন ঢাকা সফররত ব্রিটিশ পার্লামেন্ট সদস্য রূপা হক। রাজধানীর উত্তরায় অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সংবর্ধনা অনুষ্ঠানে তিনি একথা বলেন। এ সময় দেশের রাজনীতিতে গুণগত পরিবর্তন আনতে শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ থাকার তাগিদ দেন বিশ্ববিদ্যালয় বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান মোহাম্মদ শামসুল আলম লিটন। তরিক ইসলামের রিপোর্ট। ঢাকা সফররত ব্রিটিশ পার্লামেন্ট সদস্য বাংলাদেশি বংশোদ্ভূত ডক্টর রূপা হককে সংবর্ধনা দিতেই উত্তরা নিজস্ব ক্যাম্পাসে এই আয়োজন করে অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। এ সময় জুলাই বিপ্লবে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রশংসা করে রূপা হক বলেন, বাংলাদেশের সামনে সুযোগ এসেছে, তরুণরাই পারবে পরিবর্তন এনে দিতে। এটা young দেশ, both historically and in terms of demographic and population, that should be reflected in the politics. If it's just, I'm sorry guys, grey-haired men in grey suits, this is not healthy. We need to reflect young government hote hobe ebar ami khub khushi je tumra shobai desh you're building this country. দেশের রাজনীতিতে গুণগত পরিবর্তন আনতে শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ থাকার তাগিদ দেন বিশ্ববিদ্যালয় বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান মোহাম্মদ শামসুল আলম লিটন। ক্যাম্পাসে সংগঠন থাকবে, বিতর্ক থাকবে, যেমন সেই ইউনিভার্সিটি কেমব্রিজ, অক্সফোর্ড, হার্ভার্ড, প্রতিটি ইউনিভার্সিটিতে রাজনীতি আছে। এখানকার চেয়ে বেশি রাজনীতি আছে, কোনো পোস্টার নাই, অনেক বিতর্ক আছে, কোনো মারামারি নাই, অসুবিধা আছে হলে থাকার, অনেক এক্সপেন্সিভ, কিন্তু সেটার জন্য কোনো গণরুম অথবা নৈরাজ্যের কোনো টর্চার রুম নাই। এগুলোর মীমাংসা রাজনীতিকদেরকে করতে হবে। যারা দেশ নিয়ন্ত্রণ করবেন ভবিষ্যতে তাদেরকে কমিট করতে হবে। ক্যাম্পাসে একটা রক্ত যদি ঝরে আপনার সেদিনই আপনার শাসনের রীতি হবে। তরিক ইসলাম, এটিএন বাংলা, ঢাকা।
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে দুর্নীতির সুনির্দিষ্ট প্রমাণ পেয়েছে দুদক। যে কোনো সময় হতে পারে মামলা। সংস্থাটি মহাপরিচালকের দাবি, রাজনৈতিক উদ্দেশ্যে কোনো মামলাই করছে না কমিশন। এদিকে দুর্নীতির অভিযোগে মামলা হয়েছে সাবেক এমপি সাদেক খান, ইকবালুর রহিম ও ওয়াসার সাবেক এমডি তাকসিম এ খানের বিরুদ্ধে। রিপোর্টে জানাচ্ছেন মাহবুব কবির চপল। ক্ষমতাসীনদের কাছে দুদক নখদন্তহীন বাঘ, ক্ষমতা গেলেই হয়ে ওঠে সিংহ। তেমনটাই ঘটছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেলায়। নানা অভিযোগ থাকলেও গত 16 বছর যার নাম উচ্চারণ করতে পারেনি দুদক, এখন তার বিরুদ্ধে একের পর এক অনুসন্ধান করছে কমিশন। দুর্নীতির বেশ কিছু তথ্য পাওয়ার কথাও বলছে সংস্থাটি। মামলার জালে পড়তে যাচ্ছেন শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যরা। আমাদের হাতে পর্যাপ্ত তথ্য এসেছে যে বিষয়গুলো নিয়ে কাজ করছে। বিশেষ করে রাজুকের পূর্বাচল প্রকল্পের 60 কাঠা বরাদ্দ সংক্রান্ত বিষয়ে আমরা আপনাদেরকে শীঘ্রই ভালো কিছু তথ্য দিতে পারবো। আমরা যে রেকর্ডপত্র পেয়েছি তাতে স্পষ্টভাবে ক্ষমতার অপব্যবহারের এখানে প্রমাণাদি রয়েছে। দুদক চাপমুক্ত ভাবেই কাজ করে। দুদক নির্মোহ দৃষ্টিকোণ থেকে সব অভিযোগে বিশ্লেষণ করে। এখানে কোনো ব্যক্তি এখানে মুখ্য নয়, অপরাধটাই এখানে মুখ্য। দুর্নীতির অভিযোগে ঢাকা 13 আসনের সাবেক এমপি সাদেক খান ও তার স্ত্রী সন্তানের বিরুদ্ধে মামলা করেছে দুদক। একই অভিযোগে মামলা হয়েছে দিনাজপুর 3 আসনের সাবেক এমপি ইকবালুর রহিম ও তার স্ত্রীর বিরুদ্ধে। আর নিয়োগ জালিয়াতির অভিযোগে মামলা হয়েছে ঢাকা ওয়াসার সাবেক এমডি তাকসিমে খান সহ 10 জনের বিরুদ্ধে। জনাব মোহাম্মদ সাদেক খান ও সাদেক খানের স্ত্রী পেশায় তিনি একজন গৃহিণী হলেও তাকে ব্যবসায়ী হিসাবে দেখানো হয়েছে। আপনারা শুনে অবাক হবেন, এই পেশায় গৃহিণী প্রায় 151টি ব্যাংক হিসাব রয়েছে। ওয়াসার নিয়োগ সংক্রান্ত আইন ও প্রচলিত বিধিবিধান অনুসরণ না করে নিয়োগ প্রদানের অভিযোগে সাবেক ব্যবস্থাপনা পরিচালক তাসিম আহমেদ খান সহ অন্যান্যদের বিরুদ্ধে একটি মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। চট্টগ্রামে ইসলামী ব্যাংক থেকে 1000 কোটি টাকা ঋণ জালিয়াতির অভিযোগে এস আলমের ছেলে ও ভাই সহ 54 জনের বিরুদ্ধে মামলা করেছে দুদক। এস আলমের 2 পুত্র এবং তার 2 ভাই। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। ধন্যবাদ। কেরানীগঞ্জ কারাগার প্রস্তুত না হওয়ায় বকশীবাছর আলিয়া মাদ্রাসা মাঠে আজ থেকে শুরু হচ্ছে বিডিআর বিদ্রোহ মামলার বিচার। এর আগে নিরাপত্তার কারণে কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে অস্থায়ী আদালতে বিডিআর বিদ্রোহ মামলা বিচার শুরু করার আদেশ দিয়ে প্রজ্ঞাপন জারি করে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়। এতে বলা হয়, রাজধানীর বকশীবাজারে অস্থায়ী আদালত থেকে বিডিআর বিদ্রোহ মামলাটি পরিচালিত হয়ে আসছিল। তবে গত জুলাই আগস্ট ছাত্র জনতার আন্দোলনের সময় আদালত ভবনটি ক্ষতিগ্রস্ত হওয়ায় বিচার কার্য পরিচালনা করা সম্ভব হচ্ছে না। আসামিদের আনা নেওয়ার অসুবিধা দূর করা এবং নিরাপত্তা নিশ্চিতে বৃহস্পতিবার থেকে ঢাকা কেরানীগঞ্জ কারাগারে ভিতরে অস্থায়ী আদালতে এই মামলার বিচার চলবে। কিন্তু তা প্রস্তুত না হওয়ায় বকশীবাজারে আলিয়া মাদ্রাসা মাঠে বিচার কার্যক্রম শুরু কথা জানানো হয়। পিলখানা বিদ্রোহের ঘটনার নিরাপরাধ বিডিআর সদস্যদের মুক্তি এবং বিনা দোষে চাকরিচ্যুতদের পুনর্বহাল করার দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে তাদের পরিবারের সদস্যরা। রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার ও শাহবাগে তারা এই মানববন্ধন করে। তাদের অভিযোগ, শেখ হাসিনার নীল নকশার অংশ হিসেবে 2009 সালে পরীক্ষিত সেনা কর্মকর্তাদের হত্যা করা হয়, আর এতে পরিকল্পিতভাবে জড়ানো হয় বিডিআর সদস্যদের। খায়রুল ইসলামের রিপোর্ট। সকাল থেকেই রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার ও শাহবাগে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করে চাকরিচ্যুত বিডিআর সদস্য ও বিনা অপরাধে কারাবন্দী বিডিআর সদস্যদের স্বজনরা। এদের কারো ভাই, কারো বাবা, কারো আবার স্বামী মিথ্যা মামলায় বিনা দোষে 16 বছর ধরে খাটছে জেল। অসহায় এসব পরিবারের কথায় ফুটে ওঠে ক্ষোভ আর নির্যাতনের নানা চিত্র। 16 বছর থেকে আমি স্বামী হারা, ছোট ছেলে 1 বছর, বাবারা চিনতে পারে না। বাবার ওই যে যখন কুড়ে নিয়ে আসে একটু কাছে দেয় যে ধাক্কায় যাও তোমার আব্বু, ও ভয়ে যায় না, আমার বাবা না ভয়ে কান্দে। আমাদের কালকে বিডিআর এর কোর্ট আছে বিডিআর এর মুক্তির জন্য, আর আমাদের যারা চাকরিচ্যুত ভাই আছে তাদের চাকরি পুনর্বহালের জন্য। এর আগে কেন্দ্রীয় শহীদ মিনারের সমাবেশে ঘটনার সুষ্ঠু তদন্ত, বিডিআর সদস্যদের মুক্তি ও চাকরিচ্যুতদের চাকরিতে পুনর্বহালের দাবিও জানান তারা। প্রায় 18,520 জন সদস্যকে আমাদেরকে বিভিন্ন মেয়াদে বিভিন্নভাবে চাকরিচ্যুত করা হয়েছে এবং এই চাকরিচ্যুতর পরিপ্রেক্ষিতে আমরা খুব
মানবতার জীবনযাপন করছি। আমাদের যে লোক আছে কারাগারে 824 জন লোক, তাদেরকে মুক্তি না হওয়া পর্যন্ত আমরা রাজপথ থেকে ফিরব না। বিকেলে প্রধান উপদেষ্টার বাসভবনের উদ্দেশ্যে পদযাত্রা করলে শাহবাগ মোড়ে পুলিশের বাধার মুখে পড়েন তারা। পরে জাতীয় জাদুঘরের সামনে অবস্থান নেন চাকরিচ্যুত বিডিআর ও তাদের পরিবারের সদস্যরা। এ সময় 9 সদস্যের একটি প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার কার্যালয়ে স্মারকলিপি দেন। যে বেইনসাফি জুলুম বিডিআর সদস্যদের এবং তাদের পরিবারের সাথে হয়েছে, তার যদি কোনো কার্যকরী পদক্ষেপ আমরা না দেখতে পাই, এর চেয়ে অনেক বেশি কঠিন কর্মসূচি দেব। এদিকে বৃহস্পতিবার বিডিআর বিদ্রোহের বিস্ফোরক মামলার শুনানি রয়েছে। আর এ শুনানি থেকে সকল নিরপরাধ বিডিআর সদস্যকে মুক্তি না দেওয়া পর্যন্ত কেন্দ্রীয় শহীদ মিনারে আন্দোলন চালিয়ে যাওয়ার কথা বলেন আন্দোলনকারীরা। খায়রুল ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। ৪,২৪৬ কোটি ৭২ লক্ষ টাকার 10টি প্রকল্পের অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক। রাজধানীর পরিকল্পনা কমিশনের বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় সব মন্ত্রণালয়ের উপদেষ্টা, পরিকল্পনা পরিষদের সদস্য ও প্রকল্প সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিবরা উপস্থিত ছিলেন। বৈঠক শেষে ব্রিফিংয়ে পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদ বলেন, মূল্যস্ফীতি বর্তমানে ইতিবাচক পর্যায়ে পৌঁছলেও নিম্ন ও মধ্যবিত্তরা ভালো নেই। খাবার জোগাতেই সীমিত আয়ের জনগোষ্ঠীর সিংহভাগ অর্থ খরচ হচ্ছে। তিনি বলেন, রফতানি গতি ফিরতে শুরু করেছে, যা রেমিটেন্স প্রবৃদ্ধিতে স্থানীয় আর্থিক কর্মকাণ্ড বাড়াতে সহায়ক হবে। ভরসার জায়গা হলো যে আমরা আশা করি একটা সুশাসিত গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় যদি উত্তরণ ঘটে, তাহলে আমরা এই ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের এই ক্ষতি পুষিয়ে নিতে পারবো এবং বাংলাদেশের যে সম্ভাবনা সেটা বাস্তবায়ন সম্ভব হবে। সুনামগঞ্জের বিশম্বরপুরে চীনাকান্দি সীমান্ত এলাকায় এক বাংলাদেশি যুবক নিহত হয়েছে। তবে বিএসএফ নাকি ভারতীয় গারুরা গুলি করেছে তা নিশ্চিত করতে পারেনি বিজিবি। নিহত সাইদুল ইসলাম উপজেলার ধনপুর ইউনিয়নের গামাতলা খাসপাড়া পূর্ব এলাকার বাসিন্দা। বুধবার সন্ধ্যা 6:30টায় বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারতে সুপারি পাঠানোর সময় এই ঘটনা ঘটে। গুলিতে আহত সাইদুলকে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। সুনামগঞ্জ ব্যাটালিয়ন 28 বিজিবির অধিনায়ক AKM জাকারিয়া কাদের জানিয়েছে, বিএসএফ এর গুলিতে নাকি ভারতীয় গারোদের গুলিতে আমাদের বাংলাদেশি একজন নিহত হয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি। এজন্য মাসিমপুর বিওপি ও ভারতের করাইগড়া বিএসএফ ক্যাম্পের পতাকা বৈঠকের আহ্বান জানানো হয়েছে। দাবি আদায়ে রাজপথ দখল করে জনভোগান্তি সৃষ্টি না করে খেলার খোলা মাঠ কিংবা সভাস্থল বেছে নেওয়ার অনুরোধ জানিয়েছে ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী। সকালে ক্র্যাবের বার্ষিক সাধারণ সভায় তিনি এই কথা জানান। তিনি বলেন, রাজপথ দখলের কারণে ঢাকা শহরের ট্রাফিক ব্যবস্থা ভেঙে পড়ে। ডিএমপি কমিশনার বলেন, 5 আগস্টের পরে পুলিশ কিছুটা নিষ্ক্রিয় থাকলেও এখন স্থবিরতা কাটিয়ে উঠেছে। এ সময় ছিনতাই রোধে ডিএমপি তৎপর রয়েছে বলেও জানান তিনি। মিরপুর রোড, এয়ারপোর্ট রোড, রামপুরা রোড, মূলত এই 3টি রোডই ঢাকা শহরের উত্তর এবং দক্ষিণ। একটি রাস্তা যদি বন্ধ হয়ে যায়, পুরো শহর অচল হয়ে যায়। আমরা এই সমস্যা প্রতিনিয়ত ফেস করছি, সম্মুখীন হচ্ছি। তাই আমার অনুরোধ, আপনারা দাবি দেওয়ার ব্যাপারে খোলা মাঠ, অডিটোরিয়াম, সভাস্থল বেছে নিন এবং যথাযথ কর্তৃপক্ষকে সেখানে ডেকে টেবিলে সমস্যার সমাধানের চেষ্টা করুন। ঢাকাবাসীর ট্রাফিক ব্যবস্থাকে আরো ভঙ্গুর করে তুলবেন না। স্বীকৃতিপ্রাপ্ত সব নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠান একযোগে এমপিও ভুক্তির দাবি জানিয়েছে এসব প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারী পরিষদের নেতারা। জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে তারা বলেন, বিগত ফ্যাসিবাদী সরকার 2021 সালের অযৌক্তিক এমপিও নীতিমালা ও জনবল কাঠামো দিয়ে বৈষম্য সৃষ্টির মাধ্যমে হাজারো শিক্ষা প্রতিষ্ঠানকে এমপিও বঞ্চিত করেছে। অন্যদিকে ফ্যাসিস্ট সরকারের দোসরদের ও শেখ পরিবারের নামে যেসব প্রতিষ্ঠান ছিল সেগুলো এমপিও ভুক্ত করেছেন। তাই বেতন ভাতা নিয়মিত করার পাশাপাশি যেসব শিক্ষা প্রতিষ্ঠানের ন্যূনতম ছাত্রছাত্রী, পরীক্ষার্থী, নিজস্ব জমি, ভৌত অবকাঠামো ও
একাডেমিক স্বীকৃতি আছে সেগুলো এমপিওভুক্তির দাবি জানান শিক্ষকরা। অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় শিক্ষা উপদেষ্টা মহোদয়ের নিকট আমাদের একমাত্র দাবি, স্বৈরাচারী এমপিও নীতিমালা 2021 বাতিল করে স্বীকৃতি একমাত্র নীতিমালা কার্যকর করে স্বীকৃতিপ্রাপ্ত নন এমপিও সকল প্রতিষ্ঠান একযোগে এমপিওভুক্ত করতে হবে। আগামী 20 কর্মদিবসের মধ্যে আমাদের দাবি পূরণ না হলে নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক কর্মচারী পরিষদের যুগপৎ কর্মসূচি চালু থাকবে। এবার সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ। কানাডাকে যুক্ত করে যুক্তরাষ্ট্রের নতুন মানচিত্র প্রকাশ করেছেন দেশটির নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রধানমন্ত্রী হিসেবে জাস্টিন ট্রুডো পদত্যাগের ঘোষণা দেওয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে তিনি লেখেন, কানাডার অনেক বাসিন্দারা চান দেশটিকে যুক্তরাষ্ট্রের 51তম অঙ্গরাজ্য হোক। কানাডা যদি যুক্তরাষ্ট্রের সাথে একীভূত হয় তাহলে কানাডিয়ানদের কোনো বাণিজ্য শুল্ক দিতে হবে না, এমনকি করের পরিমাণও কমানো হবে বলে উল্লেখ করেন ট্রাম্প। এর জবাবে এক পোস্টে ট্রুডো লিখেছেন, কানাডাকে যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্যে পরিণত করার কোনো সম্ভাবনা নেই। এবার প্রবাসের খবর। আইন ও বিচার বিভাগ, নির্বাচন কমিশন, আইন শৃঙ্খলা বাহিনীর কার্যকর সংস্কার শেষে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। সৌদি আরবে পবিত্র ওমরা পালন শেষে মক্কা বিএনপি আয়োজিত মতবিনিময় সভায় তিনি একথা বলেন। এ সময় মক্কা বিএনপির যুগ্ম আহ্বায়ক কামাল খান, খন্দকার দেলওয়ার হোসেন সহ মক্কা বিএনপির সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এবার পার্টেক্স খেলার খবর। একদিন বিরতির পর আবার সিলেটে আজ মাঠে গড়াচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এর আসর। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে দুপুর 1:30টায় ফরচুন বরিশালের প্রতিপক্ষ রংপুর রাইডার্স, আর সন্ধ্যা 6:30টায় চিটাগং কিংসের মুখোমুখি হবে ঢাকা ক্যাপিটালস। চলতি বিপিএল এ 5 ম্যাচে 5টি জিতে পয়েন্টে শীর্ষে আছে রংপুর রাইডার্স, আর 4 ম্যাচে 3 জয়ে 6 পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে আগেরবারের চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল। এদিকে 4 ম্যাচে প্রতিটিতে হেরে সবার নিচে আছে ঢালিউড বাদশাহ সাকিব খানের দল ঢাকা ক্যাপিটালস। 3 ম্যাচ খেললেও সিলেট স্ট্রাইকার্সের জয়ের দেখা পায়নি। কলম্বোয় 4 ম্যাচ সিরিজের তৃতীয় টি-20তে শ্রীলঙ্কাকে 4 উইকেটে হারিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব 19 নারী ক্রিকেট দল। টস জিতে আগে ব্যাট করতে নেমে 6 উইকেটে 109 রান তোলে লঙ্কান কিশোরীরা। সর্বোচ্চ 24 রান আসে ধামি সিনেথমা এবং হিরণমণি হংসিকারের ব্যাটে। বাংলাদেশের হয়ে 2 উইকেট নেন আনিসা আক্তার। জবাবে 19 ওভার 4 বলে জয় নিশ্চিত করে বাংলাদেশ অনূর্ধ্ব 19 ক্রিকেট দল। 38 রান করে দলের জয়ে ভূমিকা রাখেন ফাহমিদা ছোয়া। এছাড়া 26 রানে অপরাজিত থাকেন আফিয়া অসীমা। দর্শক, শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। দীর্ঘ 7.5 বছর পর মা ছেলের দেখা, হিথ্রো বিমানবন্দরে আবেগঘন মুহূর্ত। লন্ডন ক্লিনিকে ভর্তি বেগম খালেদা জিয়া। জাতীয় নির্বাচনের পাশাপাশি স্থানীয় সরকার নির্বাচনেরও প্রস্তুতি চলছে জানালেন প্রধান উপদেষ্টা। গুরুত্বপূর্ণ সংস্কারে সহায়তার আশ্বাস ইউরোপীয় বিনিয়োগ ব্যাংকের। 15 জানুয়ারির মধ্যে সরকারের প্রতি জুলাই বিপ্লব ঘোষণাপত্র প্রকাশের আহ্বান। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গণ অভ্যুত্থানের প্রেরণায় এগিয়ে যাবে বাংলাদেশ, মন্তব্য ব্রিটিশ এমপি রূপা হকের। শেখ হাসিনার দুর্নীতি সুনির্দিষ্ট প্রমাণ পেয়েছে দুদক, জানালেন সংস্থাটির মহাপরিচালক। ওয়াসার সাবেক এমডি তাকসিমের বিরুদ্ধে মামলা। এবং কেরানীগঞ্জ কারাগার প্রস্তুত না হওয়ায় বকশীবাজার মাদ্রাসা মাঠে আজ শুরু হচ্ছে বিডিআর বিদ্রোহ মামলার বিচার। ন্যায় বিচার ও চাকরিতে পূর্ণ বহালের দাবিতে রাজধানীতে বিক্ষোভ। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News।
নিউজ।